ওকে, তো চলো দুটো মেন প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে। একদিকে মোহামেডান স্পোর্টিং একটা বড় বিদেশি সিগনেচার করিয়েছে এবং অবশ্যই সেই প্লেয়ারকে নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। এবং রিসেন্ট টাইমে ইন্ডিয়ান সুপার লিগে ইউরোপের টপ 5 লিগের কোথাও একটা থেকে আসা একটা বিরাট বড় ব্যাপার। অবশ্যই প্লেয়ারটার এজ হয়েছে, কে প্লেয়ার, কোথা থেকে আসছে, কীভাবে তাকে নিয়ে আসা হচ্ছে এবং কবে থেকে অ্যাভেলেবিলিটি রয়েছে, সব কিছু নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি আনোয়ার আলী, যেটার দিকে আমাদের সব থেকে বেশি নজর ছিল, সেই আনোয়ার আলীর কিন্তু আজকে পিএসসির ফার্স্ট ইন্টারিম অর্ডার বেরিয়েছে। সেখানে কি কি রয়েছে, কি ব্যাপার ঘটতে চলেছে, কবে আনোয়ার আলী মাঠে নামবে এবং পরবর্তী হিয়ারিং কবে কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। কিন্তু শুরুতে যেটা বলার রয়েছে সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি ভার্সেস হায়দ্রাবাদ এফসি। ম্যাচ ছিল সন্ধ্যে থেকে এবং সেখানে বেঙ্গালুরু কিন্তু 3-0 গোলে হায়দ্রাবাদকে হারিয়েছে। একদিকে হায়দ্রাবাদ তারা অল ইন্ডিয়ান স্কোয়াড নামিয়েছিল, উল্টো দিকে বেঙ্গালুরু তারা 3টে গোলই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের দ্বারা করেছে। প্রথমে রাহুল ভেকে গোল করে এগিয়ে দেয়, আর একদম ম্যাচের শেষের দিকে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে, আর একদম ইনজুরি টাইমে গিয়ে সুনীল ছেত্রী হেড থেকে কিন্তু 3-0 গোলের একটা জয় বেঙ্গালুরু এফসিকে এনে দেয়। অর্থাৎ দুটো ম্যাচে বেঙ্গালুরু আপাতত 6 পয়েন্ট এবং দুটো ম্যাচ থেকে কোনো রকম গোল কনসিড করেনি, 4টে গোল ডিফারেন্স নিয়ে আপাতত ম্যাচ উইক 2 এর একদম প্রথম দিনকে টপ পজিশনে গিয়ে বসে গেল। আর হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু সমস্ত ধরনের বাধা বিপত্তি বিঘ্ন কাটিয়ে আজকে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। এবং অবশ্যই খুব একটা যে হিউজ এক্সপেকটেশন রয়েছে এরকমটা না, কিন্তু একটা ক্লাব হারিয়ে যেতে বসেছিল, তারা ফিরে এসেছে, ভালো ভালো কিছু প্লেয়ার নিয়ে এসেছে, আরও কিছু বিদেশি প্লেয়ার অবশ্যই আসবে এবং টিমটা যখন আস্তে 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 সেট আপে ঢুকবে, পুরোপুরি টিমটা সেট হবে এবং ধীরে ধীরে কোচের যে ভিশন রয়েছে সেটা রিফ্লেক্ট করতে শুরু করবে, তখন থেকে আমাদের এক্সপেকটেশন বাড়বে। কিন্তু আপাতত আই রিপিট, তাদের নিয়ে খুব একটা এক্সপেকটেশন নেই। হয়তো সামনের যে 5, 7, 8টা ম্যাচ রয়েছে সেখানে তাদের অপোনেন্ট যারা রয়েছে তাদের কাছে খুব ইজি ম্যাচ হবে হায়দ্রাবাদকে হারিয়ে 3 পয়েন্ট তুলে আনার জন্য। এবং এর সাথে আরও একটা ব্যাপার অ্যাড করা দরকার, যে হায়দ্রাবাদ এফসির ওপর এতদিন অবধি যা কিছু এআইএফএফ এর এবং ফিফার ট্রান্সফার ব্যান লেগেছিল সেইগুলো কিন্তু প্রত্যেকটা ক্লিয়ার হয়ে গেছে। নতুন যারা কমিটি রয়েছে, নতুন যারা ইনভেস্টার রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা ব্যানের পেছনে যা কিছু খরচা হয়েছে, কারণ ব্যান লেগেছিল প্লেয়ারদের আনডিউ পেমেন্টসের জন্য, তো সেই কারণে সেই টাকা ক্লিয়ার করতে একটু সময় লেগেছে। কারণ যেমন ডোমেস্টিক প্লেয়ার ছিল তেমন ফরেন প্লেয়ার ছিল, সেই সমস্ত ব্যান কিন্তু উঠে গেছে এবং সমস্ত আইএসএল ক্লাবকে এটা ইনফর্ম করে দেওয়া হয়েছে। সমস্ত মেম্বার অ্যাসোসিয়েশন স্টেট যারা রয়েছে তাদেরকে ইনফর্ম করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে হায়দ্রাবাদ এফসির কোনো প্লেয়ারের ট্রান্সফার আটকে না যায়, সেই দিকটা যেন সবাই দেখে। এবার যেটা মেন ব্যাপার, দুটো প্লেয়ার, একদিকে অবশ্যই মোহামেডান স্পোর্টিং একটা বিগ সিগনেচার করিয়েছে ফ্রেঞ্চ লিগ 1, সেখান থেকে একটা প্লেয়ার কিন্তু সরাসরি ইন্ডিয়ান সুপার লিগে আসছে, মোহামেডান স্পোর্টিংয়ে জয়েন করছে। ক্লারমেন্ট ফুট, এই টিমটা লাস্ট 3টে সিজন যখন লিগ 1-এ ছিল, সেই টিমের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সেন্টার ব্যাক অবশ্যই ফ্লোরিয়েন্ট ওগিয়ের। এই প্লেয়ারটা 3টে সিজন লাস্ট লিগ 1-এ খেলেছে এবং 70টা ম্যাচ খেলেছে। এরকম না যে খুব ইভেনচুয়ালি তাকে ইউজ করা হয়েছে, হয়তো লাস্ট সিজনে ম্যাচ একটু কম খেলেছে। দুটো রিজন, এক হচ্ছে তার এজটা একটা বড় ফ্যাক্টর, এবং কিছুটা লাস্ট সিজনে তার ফর্ম ডাউন হয়েছিল। এবং এই ক্ষেত্রে এই প্লেয়ারটাকে নিয়ে আসতে গিয়ে মোহামেডান স্পোর্টিংয়ের একটা ভালো রকমের অ্যামাউন্ট কিন্তু খরচা হচ্ছে। দুটো ফ্যাক্টর রয়েছে। নাম্বার 1, সেটা হচ্ছে একটা হিউজ এক্সপিরিয়েন্স, ফ্রেঞ্চ ফুটবল, বিদেশি ফুটবল, প্রচুর এক্সপিরিয়েন্স প্লেয়ারটা রয়েছে। সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারবে। লিগ 1 লিগ 2-তে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে। এবং তার থেকেও বড় ব্যাপার, যে সেকেন্ড ফ্যাক্টরটা, এত বড় একটা লিগে খেলেছে যেখানে সমস্ত ধরনের ফ্রেঞ্চ জায়ান্ট ক্লাবের এগেনস্টে খেলেছে, পিএসজির এগেনস্টে খেলার অভিজ্ঞতা, লিও, মার্সেই, নিসে, এই ধরনের ক্লাবগুলোর এগেনস্টে খেলার অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতাটা নিয়ে কিন্তু এই প্লেয়ারটা ইন্ডিয়ান ফুটবলে আসছে, মোহামেডান স্পোর্টিংয়ে সাইন করছে। এবং মোহাম্মদ কাদেরি, যে প্লেয়ারটার ওপর ভীষণভাবে মোহামেডান স্পোর্টিং ভরসা করেছিল ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ডের ওপরে, সেই প্লেয়ারটা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর নুনো রেইসকে শর্টলিস্ট করা হয়, তার সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি হয়ে গেছিল, বাট সিগনেচারটা হয়নি। তো সেখান থেকে সেই প্লেয়ার মোহন বাগানে সই করার পর আরও বেশি করে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের আর্জেন্সি বেড়ে যায় এবং দেখা যায় যে এই প্লেয়ার অর্থাৎ ফ্লোরেন্ট ওগিয়ের, এই প্লেয়ারটা কিন্তু লাস্ট কয়েক মাস ফ্রি এজেন্ট হিসেবে রয়েছে। তো তাকে রাতারাতি সিগনেচার করানোর কথা কিন্তু মোহামেডান স্পোর্টিং ভাবে। এবার এই ডিলটার পেছনে বেশ কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে, যার মধ্যে নাম্বার 1 অবশ্যই তার এজ একটা ফ্যাক্টর। 35+ এজ হয়েছে এবং অবশ্যই ফ্রান্সের বাইরে কিন্তু তার খেলার বিশাল কিছু ভাস্ট এক্সপিরিয়েন্স নেই। অর্থাৎ ওখানের এনভায়রনমেন্টে, ওখানের ওয়েদারের সাথে যতটা মানিয়ে নিয়ে ভালো ফুটবল খেলতে পেরেছে এতদিন, সেটা আমাদের মতো দেশে এসে
পুরোপুরি ডিফারেন্ট একটা ওয়েদার কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে একটা বড় ফ্যাক্টর রয়েছে। সেকেন্ড ফ্যাক্টরটা বোধহয় ফুটবলের সবথেকে বড় টেকনিক্যালিটির প্রশ্ন, কারণ লাস্ট কয়েক মাস যেহেতু তার কাছে কোনো ক্লাব ছিল না এবং সেখানে দাঁড়িয়ে তার প্রপার যে প্রি সিজন, সেই প্রি সিজনটুকুও কিন্তু হয়নি। অর্থাৎ এই ক্ষেত্রে পরিষ্কার বলা যেতে পারে যেই প্লেয়ারটা যখন আসবে, বিশেষ করে যখন ফ্রি প্লেয়াররা আসে, আমরা রিসেন্ট টাইমে তো আইএসএলে দেখছি যে দীর্ঘদিন যে সমস্ত প্লেয়াররা কোনো ক্লাবের সাথে থাকে না, প্রপার প্রি সিজন হয় না, তারা কিন্তু চোট আঘাত বলো বা ফিটনেসের সমস্যা বলো, সেটা নিয়ে অনেকটা সময় অবধি তাদের কেটে যায়। তো এই প্লেয়ারটার ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা হবে, যখন মোহামেডান স্পোর্টিংয়ের ক্যাম্পে যোগ দেবে তখন বোঝা যাবে যে কতটা ফিট রয়েছে। আমরা ভুলও হতে পারি যে হয়তো তার ন্যাচারাল ফিটনেস দিয়ে সে কাজ চালিয়ে দিল, এত বড় মানে ভাস্ট এক্সপিরিয়েন্স তার রয়েছে লিগ ওয়ানে খেলার। বাট ফুটবলের টেকনিক্যালিটির বিচারে কিন্তু লাস্ট কয়েক মাস তার কাছে ক্লাব ছিল না, সো অফিসিয়ালি তার যে প্রপার প্রি সিজন সেটা হয়তো হয়নি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তার ফিটনেস ইস্যু একটা হতে পারে এবং সেখানে টিমের সাথে রাতারাতি যোগ দিয়ে কোথাও কম্বাইন করার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। বাট ওভারঅল আমি অন্তত বলবো যে দিস ইজ আ ভেরি 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 বিগ সাইনিং, কারণ রিসেন্ট টাইমে কিন্তু টপ 5 ইউরোপিয়ান লিগ থেকে একটা প্লেয়ার আসা এতটা ইজি ব্যাপার কিন্তু না। তার ক্লাব রেলিগেট হয়ে যাচ্ছে বা তার ক্লাব খারাপ পারফরমেন্স করছে, তার থেকেও বড় কথা প্লেয়ারটা খেলছিল ভাই লাস্ট 3টে সিজন লিগ ওয়ানে, সেখানে দাঁড়িয়ে এত বড় বড় প্লেয়ারকে ফেস করেছে, এমবাপে, নেইমার, মেসি, এই ধরনের প্লেয়ারদের এগেনস্টে যার খেলার অভিজ্ঞতা রয়েছে লাস্ট কয়েকটা সিজনে। তো সেই প্লেয়ারকে নিয়ে আসতে গেলে কিন্তু ভালো রকম খরচা একটা ক্লাবকে ইন্ডিয়ান ফুটবলে করতে হয়, তাকে কনভিন্স করা, তার যে ট্যালেন্ট, তার যে এতদিনের এক্সপিরিয়েন্স, সেটাকে ইনভেস্ট করা, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো আমার মনে হয় যে এটা একটা ভালো সিগনেচার। ক্লিক করলে নিশ্চিতভাবে মোহামেডান স্পোর্টিং এই সিজনে ভালো ডিফেন্সিভ কিছু রেজাল্ট দেখতে পারে। তো আমার কাছে এটা একটা ভালো সিগনেচার, যথেষ্ট বড় সিগনেচার। দেখা যাক বাকিটা মাঠে নেবে তার লিগ ওয়ানে এক্সপিরিয়েন্স কতটা আইএসএলএসে দিতে পারে। অ্যান্ড লাস্ট অবশ্যই কথা বলতে হবে ইস্টবেঙ্গল, আনোয়ার আলী, পিএসসি, এনওসি, অর্ডার, ভার্ডিক্ট সমস্ত কিছু নিয়ে। দেখো ইন্টারিম অর্ডার কালকে অ্যাকচুয়ালি আসার কথা ছিল, বাট এটা এলো আজকে, এবং আজকে অফিসিয়ালি এআইএফএফ এর পিএসসির তরফ থেকে ইন্টারিম অর্ডার পাস করা হয়েছে, এবং যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, যেটা নিয়ে এর আগে কথা বলেছি যে এটা অ্যাকচুয়ালি হবে, মানে এর বাইরে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই। প্লেয়ার এনওসি পাবে, প্লেয়ার এনওসি পাবে এবং সেখানে সে এনওসি পেয়ে ইস্টবেঙ্গলে খেলবে, এটা তৈরি হয়েই ছিল। মানে এটা ছাড়া অন্যথা দ্বিতীয় কোনো রাস্তা ছিল না এই ব্যাপারটাতে। পুরোপুরি যা কিছু ব্যাপার সেটাই হয়েছে, অর্থাৎ পিএসসি তারা কিন্তু ইন্টারিম অর্ডারে আনোয়ার আলীকে এনওসি দিয়েছে। আনোয়ার আলী আপাতত ইস্টবেঙ্গলে অফিসিয়ালি সিগনেচারও কমপ্লিট করে ফেলেছে, নতুন করে তাকে সিগনেচার করতে হয়েছে লেটেস্ট যে এনওসি রয়েছে সেটাকে শো করে, কারণ আমরা জানি এর আগে যা কিছু অর্ডার ছিল সবটা কিন্তু দিল্লি হাইকোর্টে গিয়ে কোয়াস্ট হয়ে গেছিলো, বাতিল হয়ে গেছিলো। তো নতুন করে এনওসি, নতুন করে কন্ট্রাক্ট সিগনেচার, নতুন করে আজকের ডেট থেকে 2029 অবধি ইস্টবেঙ্গলের সাথে চুক্তি। এবং তার থেকেও বড় কথা যে এর পরের যে ম্যাচ রয়েছে 22 তারিখে কেরালার বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে আনোয়ার আলীর ইস্টবেঙ্গল জার্সিতে ডেবিউ হতে চলেছে, এবং কলকাতা থেকে কোচির পথে আপাতত আনোয়ার আলী। সেই জায়গাতে আমার মনে হয় যে ভীষণ বড় একটা প্লাস পয়েন্ট আপাতত কার্লোস কুয়াদ্রাতের হাতে, কারণ তার আপাতত যা টিমের ডিফেন্সের অবস্থা, সেই জায়গাতে আনোয়ার আলীর ইনক্লুশনটা ভীষণভাবে কিন্তু টিমকে হেল্প করবে, ডেফিনেটলি হেল্প করবে, কারণ ওই স্ট্যাচারের একজন প্লেয়ারকে পাওয়া টিমের জন্য ভীষণভাবে দরকার। আর এই ক্ষেত্রে আনোয়ার আলীর কাছে একটা বিরাট বড় তাগিদ রয়েছে। বারবার করে অনেকে কথা বলেছে যে এখানে কোথাও তার কেরিয়ারে হ্যাম্পার হচ্ছে, মেন্টাল হেলথে একটা ডিস্টারবেন্স আসছে, সেখান থেকে বেরিয়ে এসে আনোয়ার আলীর পায়ে ফুটবলটা থাকবে। একজন কমন ফুটবল ফ্যান হিসেবে আমাদের সবার চাওয়া উচিত যে প্লেয়ারটার পায়ে যেন বল থাকে, যাই হয়ে যাক না কেন প্লেয়ারের পায়ে যেন বল থাকে। তারপর যা কিছু লিগ্যাল কনসিকুয়েন্সেস রয়েছে সেটা তার মতো করে চলবে, বাট প্লেয়ার যেন মাঠে খেলতে পারে, দ্যাটস ইট। এবার দেখো অনেক কিছু ইন্টারনাল ম্যাটার থাকে, সব কিছুর মধ্যে আমার মনে হয় না যে আমাদের মতো ছোটো ছোটো মানুষের ঢুকে কিছু লাভ আছে বলে। তো সেইগুলোকে একটা পাশে সরিয়ে রেখে একটা পাশে আমরা ফুটবলটাকে উপভোগ করতে চাই, এবং সেখানে আনোয়ার আলীকে খেলতে দেখতে চাই যে সে কত ভালো ইস্টবেঙ্গলের হয়ে পারফরমেন্স দিতে পারছে, কারণ অনেক ইনভেস্টমেন্ট কিন্তু আনোয়ার আলীর পেছনে হচ্ছে, এটা আমরা সবাই জানি। এবার এর সাথে অ্যাপারেন্টলি যেই বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে আজকে যা কিছু ইন্টারিম অর্ডার বেরিয়েছে, এরপর কিন্তু আবারও 10 দিন পর, অর্থাৎ 30শে সেপ্টেম্বর
ফাইনাল অর্ডার হবে এবং সেখানে 30 তারিখে একটা হিয়ারিংয়ের ডেট হয়েছে এবং মাঝখানে যে 10টা দিন রয়েছে 19 তারিখের পর 20 থেকে 29 এই যে 10টা দিন রয়েছে এই 10টা দিনের মধ্যে সমস্ত যারা পার্টিজ রয়েছে সেই পার্টিজকে কিন্তু রেসপন্স করতে বলা হয়েছে, তাদের যা কিছু বক্তব্য রয়েছে সমস্ত বক্তব্য রিটেন আকারে কিন্তু দিতে বলা হয়েছে পিএসসির কাছে। কারণ এখানে দিল্লি হাইকোর্টের পরিষ্কার ব্যাপার ছিল যে রিটিন আকারে সমস্ত কিছু কিন্তু হতে হবে, ডকুমেন্টেশন থাকতে হবে, গ্রাউন্ডস ক্লিয়ার থাকতে হবে। তো সেই মোতাবেক পিএসসি কিন্তু কাজ করছে। 10 দিন যথেষ্ট সময়, কারণ ফিফার তরফ থেকে বলে দেওয়া থাকে যে 10 দিন অবধি গ্রাউন্ডস তৈরি করার জন্য সময় দেওয়াটা দরকার। তো এখানে 10 দিন অবধি সময় দেওয়া হয়েছে চারটে পার্টিকেই, আনোয়ার আলী, মোহনবাগান, ইস্টবেঙ্গল, দিল্লি এফসি, প্রত্যেকে তাদের রেসপন্স জমা দেবে। পিএসসি 30 তারিখে হিয়ারিং রেখেছে, 30 তারিখে ফাইনাল ভার্ডিক্ট আসবে যে যা কিছু বেশি ব্যাপার বেরিয়ে আসছে এবং তারপর অবশ্যই সমস্ত রিপোর্ট কিন্তু দিল্লি হাইকোর্টে জমা দিতে হবে। তো এই ক্ষেত্রে পুরো বিষয়টা মিটতে অক্টোবর তো অবশ্যই যাবে এবং সেই সময় পুজো টুজো রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো দেখা যাক তার মাঝে কী ধরনের ভার্ডিক্ট বেরিয়ে আসে, কে খুশি হয় কে অখুশি হয়, আবার কেউ অখুশি হয়ে কোথায় চলে যায়, কি করে, অনেক কিছু ব্যাপার কিন্তু জড়িয়ে থাকছে। বাট এর মাঝখানে যত ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে সেখানে আনোয়ার আলীর খেলার সম্ভাবনা এই মুহূর্তে পুরোপুরি থাকছে, প্রবল থাকছে, চান্স থাকছে, হাইফাই চান্স রয়েছে এসব না, পুরোপুরি চান্স থাকছে, 100% চান্স থাকছে যে এর মাঝখানে যা কিছু হবে তার মাঝখানে কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে খেলবে। সো এটাই সব থেকে বড় একটা পাওনা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। দেখা যাক আলটিমেট আনোয়ার আলী কত ভালো খেলতে পারে, কত ভালোভাবে ইস্টবেঙ্গলের আপাতত যে ডিফেন্সের সিচুয়েশন রয়েছে সেটাকে ইমপ্রুভ করতে পারে। আর অবশ্যই আনোয়ার আলী এবং হেক্টর ইউসুফ যে জুটিটা গত সিজনে মোহনবাগানে ছিল, মোহনবাগানের হয়ে 2টো ট্রফি জিতেছিল, সেই জুটি আবারও কিন্তু ইস্টবেঙ্গল জার্সিতে, এটা লাস্ট কবে ইন্ডিয়ান ফুটবলে হয়েছে সিরিয়াসলি আমি মনে করতে পারছি না। এই ধরনের পুরো রিভার্স রাইভাল টিমে কবে হয়েছে আমার অ্যাটলিস্ট মনে পড়ছে না। যদি তোমাদের কারোর মনে পড়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।